যে পরিকল্পনা, এটার সফল বাস্তবায়ন তারা ঘটাবার চেষ্টা যখন করছে, তেমনই প্রেক্ষাপটে আমরা জানি যে বিএনপির একটি ৩১ দফা রয়েছে। যে ৩১ দফার উপর ভিত্তি করে তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে এই দেশটার একটা আমূল পরিবর্তন তারা করতে চায়। তো যেহেতু আমাদের শেষ প্রশ্নটা সবসময় থাকে বিএনপি কেন্দ্রিক, তাই আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপিকে নিয়ে যে নানা ষড়যন্ত্র হচ্ছে, আপনি কি মনে করেন যে বিএনপি ষড়যন্ত্রগুলোর আসলে মোক্ষম জবাব দিতে পারছে বা বিএনপি তাদের স্ট্র্যাটেজিক্যালি যে ধরনের ডিসিশন নিচ্ছে সেগুলো সঠিক হচ্ছে বা তাদের যে ৩১ দফা এটিও আপনি মনে করেন আসলে এটা নিয়ে আমরা কতটুকু আশাবাদী হতে পারি? এই সবগুলো বিষয় নিয়ে আমাদের আপনার কাছে শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ নাজমুস সাকিব। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এজন্যই যে বিএনপির রাজনীতি আগামী দিনের সম্ভাবনা এবং তাদের পথ চলাটা কোন পথে যাচ্ছে এবং সেটি কতটুকু পজিটিভ, মানুষ কিভাবে নিচ্ছে এবং মানুষ বিএনপির রাজনীতিটাকে কিভাবে গ্রহণ করবে এবং সেই গ্রহণ করার জন্য বিএনপি আদৌ কাজ করছে কিনা। এবং মানুষের মধ্যে কিন্তু অনেকেই দেখবেন যে বিএনপির অনেক কাজগুলোকে, পজিটিভ কাজগুলোকে মানুষ চোখে দেখে না অনেক সময়। যারা আলোচনা সমালোচনা করে তারাই প্রায় বলতে থাকে ৩-৪ টি কথা বলে বিএনপির বিরুদ্ধে। একটি বলে বিএনপির অনেক নেতৃত্বের কথাবার্তাগুলো ঠিক হচ্ছে না, এলোমেলো কথা বলছে। তারা আ স তারা বুঝতে পারছে না কখন কি বলতে হবে এবং তারা এত বড় একটি রাজনৈতিক দলের নেতার সংখ্যা আপনি অনেক। আপনি কাকে বড় নেতা বলবেন, কাকে ছোট নেতা বলবেন? শত, শত নেতা যে একটা উপজেলা লেভেলের লিডার সেও কিন্তু অনেক সময় জাতীয় লিডারের ভূমিকা রাখছে এবং বলছে। ফলে বৃহৎ সংখ্যক লোক থাকলে কি হয়? ভুল সংখ্যা বেশি বাড়ে। এবং বৃহৎ রাজনৈতিক দল হলেও ভুল বাড়ে। ফলে ১-২ টি ভুলটি এত বেশি মাত্রায় মানুষের দৃষ্টিতে চলে আসে, মনে হয় যেন পুরো দলটাই সবাই ভুল করছে। কিন্তু আপনি দেখেন প্রায় ২ বছর আগেই ২৩শে জুন ২০২৩ সালের এ তখনই সংস্কার প্রস্তাব নিয়ে এই এ এই যে ১৯ দফার পরবর্তীতে খালেদা জিয়ার 2030 ভিশন, তারপরে একটি ২৭ টি দফা প্রণয়ন করা হয়। তারপরে এটাকে পরিসরটা বাড়িয়ে অ্যামেন্ডমেন্ট করে আরো কয়েকটি দফা যুক্ত করে ৩১ দফা নিয়ে বিএনপি মাঠে ব্যাপকভাবে কাজ করে। এখন এর বিরুদ্ধে যদি আমি কথা বলতে চাই, হ্যাঁ, অনেক দফা মানুষ মনে রাখতে পারে না। হুম? মানে যদি বিএনপি বলে যে হ্যাঁ, আ এই জনগণের দেশ, জনগণের হাতে মালিকানা দিয়ে দিব, রাষ্ট্রের মালিকানা। একটি লাইন কিন্তু মানুষকে অনেক বড় মেসেজ দিয়ে দিবে। যদি বিএনপি বলে যে না, আমরা এই বাংলাদেশের অধিকাংশ মানে যুবগোষ্ঠী এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড টা আমরা সুযোগ নিতে চাই, সেখানে বেকারত্ব দূর করার জন্য কাজ করার পাশাপাশি সেই হাসিনা সরকারের মতন ঘরে, ঘরে চাকরির কথা বলব না। কিন্তু আমরা আমাদের এই বেকারত্বটাকে এমন একটি পজিটিভ জায়গায় নিয়ে যাব, যারা বেকারত্ব ঘুচাতে পারবে তারা বেঁচে গেল, যারা পারবে না তারা বেকার ভাতা পাবে। মানে বেকার ভাতার বিষয়টা খুব স্পষ্ট। তখন হাজার, হাজার যুবকের মধ্যে একটা অনুভূতি কাজ করবে। যে আসলে বেকার ভাতার বিষয়টা তো বিএনপি খুবই স্পষ্ট করেছে। বিএনপি যদি স্পষ্ট করে দেয় যে ঠিক আছে, আমার কোন ব্যক্তি দুর্নীতি করার সাথে, সাথে ৩ ঘন্টার মধ্যে ১ ঘন্টার মধ্যে তার অ্যাকশন নেওয়া হবে। কোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, সে দুর্নীতি করেছে, ১০ টি টাকা কোত্থেকে উপঢৌকন নিয়েছে, তাকে ১০ মিনিটের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে এবং ৩ ঘন্টার মধ্যে ব্যবস্থা করে মানুষের কাছে প্রচার করব। মানুষ কিন্তু অস্থির হয়ে যাবে। মানে ২-৪ টি কথা বললেও হয় কিন্তু বিএনপি আরো একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার চেষ্টা করেছে। এবং সেই চেষ্টাগুলা আমরা এটাকে তোতা পাখির মতো বলার চেষ্টা করি। তোতা পাখির মতো বললে মানুষের মুখে আসবে, মাথায় হয়তো ঢুকানো যাবে কিছু, কিছু মানুষকে। কিন্তু এই অন্তরের মধ্যে একদম কলিজার মধ্যে ঢুকাইয়া দেওয়া, সেটা একটু কঠিন হবে। সেটা কঠিন কেন হবে? সেটা কঠিনটা সহজ করার জন্য এই ৩১ দফার প্রত্যেকটি পার্টের এক্সিকিউশনটা কিভাবে ধরেন বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নের জায়গাগুলা আমাদের কাজ করতে হবে। তাহলে বিএনপি কাজ করছে কিনা? বিএনপি তাহলে ১ম ধাপে ৩১ দফা বলেছে যে হ্যাঁ, এবং যেটি আপনি লক্ষ্য করবেন এই সংস্কারে যত বিষয়ে সরকার করছে, অনেকগুলাই কিন্তু বিএনপি আগেই বলেছে। এবং বিএনপির কাছ থেকে হয়তো নেয়াই, সরকারও যদি বলতো যে ভাই, আমরাই তোমাদের কাছ থেকে এগুলো নিয়েই কিন্তু তোমাদের স্বপ্নগুলোই কিন্তু পূরণ করছি, তাহলে আরো ভালো হতো। কিন্তু ক্রেডিট দিতে চায় না যে কেউ কাউকে। প্রবলেম তো হচ্ছে এই জায়গায়। এই ২০২৩ সাল, তখন তো জুলাই বিপ্লব হয় নাই। অনেক আগেই এটি প্রণয়ন হয়েছে। কিন্তু সরকার যদি বলতো যে এখান থেকে তো আমরা অনেক কিছুই নিয়ে নিয়েছি এবং যার অধিকাংশই বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়ন যদি ১ম দফায় বলি, হ্যাঁ, আমরা তো যেটা বলতে চেষ্টা করেছি সাংবিধানিক সংস্কার। সেই সংস্কার এই কাঠামো আমরা রাষ্ট্র কাঠামোর জন্য সাংবিধানিক সংস্কার কমিশনই গঠন করেছি। এখন আসো তোমাদের ১ম দফা নিয়ে আমরা কাজ শুরু করছি। তাহলে ১ম দফা নিয়ে আমরা বিএনপির ১ম দফা নিয়ে আমরা কাজ শুরু করি। তাহলে সরকার উইথ বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিকে সবাইকে নিয়ে কাজ হয়ে যেত। কিন্তু কেন হয় না? আমাদের মধ্যে কিছু ইগো কাজ করে।
এবং যে ইগো কাজ করে, আপনার এই প্রশ্নটি এমন যে আমাকে একটু সময় নিতে হয়, কিন্তু যদি পয়েন্টে পয়েন্টে বলি যে আমাদের বললে অনেক ভালো হবে, তাহলে জনগণের কাছে মেসেজ চলে যাবে। কারণ ৩১ দফা জনগণ শুনতেছে, শুনতে শুনতে মাথা থেকে বের হয়ে যাচ্ছে। ওই ডক্টর ইউনূস সাহেবের বক্তৃতার মতো যদি হয়ে যায়, অনেক কথা উনি নিয়ে আসছেন, অনেক ইম্পর্টেন্ট কাজ উনি করেছেন, সেটা হয়তো আসে না। আমরা যদি পয়েন্টে ধরেন, আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ৩১ দফা ৩১ জন অ্যাম্বাসেডর তৈরি করে ৩১টা ধাপে ৩১টা জায়গায় কাজ করে দিচ্ছি, যে ৩১টা মডেল এরিয়া হবে। ধরেন ওই মডেল এরিয়ায় ধরেন এখানে আমরা চাচ্ছি কি, মনে করেন যে দফায় আপনি চলে আসেন যে আমরা কোথায় কৃষি খাতে একটা ক্রয় কেন্দ্র আনতে চাই, কৃষকের ধরেন ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাই, সেটা দফা কততে? ২৭ নম্বর দফায় আছে। তাহলে কৃষি খাতে এই ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য তাহলে আমরা একটা কৃষি খাতের জন্য একটা গ্রামকে মডেল হিসেবে নেই, বা একটা উপজেলাকে মডেল হিসেবে নেই, এবং সেখানে একটা ক্রয় কেন্দ্রের ব্যাপারে যে এই ক্রয় কেন্দ্র এভাবে হবে এবং সারা বাংলাদেশে এভাবেই ক্রয় কেন্দ্রের কাজগুলো কার্যক্রমগুলো চলবে। সেখানে সরকারের সহযোগিতা, এখন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা কাজে লাগাতে পারি। সরকারের কৃষি উন্নয়ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো কৃষি মন্ত্রণালয়কে আমরা কাজে লাগাতে পারি। কেউ কথা এমন না যে কেউ ভালো কাজ করলে কেউ শুনবে না, এমনটি না। আপনি দেখেন শিক্ষা খাতে একটা চাহিদা ভিত্তিক শিক্ষা কার্যক্রম, আমরা স্কুল অফ লিডারশিপ কি কাজ করেছি, তাহলে শিক্ষা খাতে যদি এই চাহিদা, শিক্ষার যে চাহিদা নিশ্চিত করতে হয়, সেটা আমরা করেছি। আমরা বাংলাদেশে মনে করেছি যে চাহিদা ভিত্তিক শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা খুবই দরকার। কারণ যদি একটা ছেলের নৈতিক শিক্ষা না থাকে এবং এট দ্য সেম টাইম যদি একটা ছেলে যদি তার নেতৃত্ব উন্নয়নের কোনো শিক্ষা না পায়, তাহলে সে নেতৃত্ব উন্নয়নের শিক্ষা না পেলে সে যেটা বিপদে পড়বে, সেটা হচ্ছে সে আগামী দিনে নেতৃত্ব নিতে পারবে না। আগামী দিনে সে একজন ভালো মানুষ হিসেবে, একজন মর্যাদাশীল মানুষ হিসেবে, ন্যায়বান মানুষ হিসেবে, এথিক্যাল মানুষ হিসেবে তৈরি করতে পারবে না। তাহলে সেটা যুক্ত করতে হবে। তাহলে আমাদের প্রক্রিয়াটা কি শুধু মুখে মুখে বললাম শেষ? না। মুখে মুখে বলার সাথে সাথে আমরা কি করেছি? আমরা করেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাথে বসেছি। বসে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিজির সাথে কথা বলেছি, বৈঠক করেছি, এবং সেখানে ট্রেনিং ডিরেক্টর যিনি রয়েছে, ট্রেনিং প্ল্যানিং যিনি ডিরেক্টর রয়েছে, যে পরিকল্পনার পরিচালক এবং প্রশিক্ষণের পরিচালক, তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। করে আমরা একটা মডিউল 1, মডিউল 2, মডিউল 3 দিয়ে তাদেরকে বলেছি আমরা পাইলট প্রজেক্ট করতে চাই, যে প্রজেক্টটি আমরা একটি নির্দিষ্ট এরিয়াকে নির্ধারণ করেছি, শেরপুর। এই শেরপুরে এবং নির্দিষ্ট স্কুল নির্ধারণ করেছি, 11টি স্কুল। এই 11টি স্কুলে আপনার শিক্ষা অফিসার আসবে, বসবে, এবং 11টি স্কুলের প্রধান শিক্ষক, তাহলে আমাদের এই মডিউলগুলো নিয়ে কাজ শুরু হবে। এবং কাজ শুরু হয়েছে। আমরা কিন্তু কাজ করছি আজকে ২ মাস যাচ্ছে। তার মানে দফার মধ্যে শুধু দফার বলার মধ্যে আর থাকি নাই। দফার বলার মধ্যে না থেকে যে অ্যাকশন ওরিয়েন্টেড, এইটার এবং অ্যাকশন ওরিয়েন্টেড একটা থিওরি অফ চেঞ্জ দেখানোর চেষ্টা করেছি। যে হ্যাঁ, একটা জিনিস আমাদের হচ্ছে এই থিওরি, এবং এই থিওরি যদি আমরা প্রণয়ন করি তাহলে দেন এইটা উপকার হবে, এইটা উপকার হলে এটার ইমপ্যাক্ট আসবে, এই ইমপ্যাক্টটার এই আউটকামস দেশব্যাপী, এই আউটকামসটা হবে। তাহলে এটার একটা একটা করে চলে আসতেছে। ধরেন এই সরকার এই সংবিধানের ব্যাপারে যদি ধরেন, আপনি এই দফায় অনেক কিছু চলে আসছে। সংবিধানের সংস্কার ৭০ অনুচ্ছেদের ব্যাপারে কথা হয়েছে, সংশোধন করা হবে, সেটা দফা ৭ এ বলা হয়েছে। আপনি ধরেন মনে করেন এই ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা তো এরাই বলেছে, এটা কিন্তু পুরো স্পষ্টভাবে দফায় বলা হয়েছে ৫ নম্বর দফায়। ৪ নম্বর দফায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ধরেন একটা সাংবিধানিক যে কমিটি, এইটার মধ্যেই সেই কার্যক্রমগুলা আমরা খুব স্পষ্টভাবে যে বিষয়গুলো আগে দেখানো যাবে কি যাবে না, বা পরে দেখাতে হবে, সেটা ভাগ করে ফেললাম, যে কোনটি ক্ষমতায় না গেলেও কাজ শুরু করে দেয়া যাবে এবং কোনটি কোনটি ক্ষমতায় যাওয়ার পরে আমরা কাজ করব। এখন দফা ৮ এ আছে কি নির্বাচন ব্যবস্থা এবং সেই নির্বাচনী আইনগুলো সংশোধন করা, যেখানে নির্বাচন কমিশনের নিয়োগ বিধিমালা নীতিমালাগুলো কিভাবে হবে সেটি স্পষ্ট করা, যেখানে নির্বাচনী আচরণ বিধি নিয়ে আমরা কি কি ফ্রেমওয়ার্কে কাজ করতে যাচ্ছি। ধর নির্বাচনী বিশেষজ্ঞ যারা রয়েছে, তাদেরকে, যারা নির্বাচন নিয়ে কাজ করে, যারা নির্বাচন দীর্ঘদিন ধরে করেছে, যারা মাঠে নির্বাচন প্রক্রিয়া জানে, সেটি নিয়ে আমরা তাহলে ডিবেট, আলোচনা, পর্যালোচনা করে আমরা কাজগুলো করতে চাই। সেটা কিন্তু ৩১ দফায় খুব স্পষ্ট করে লেখা আছে। এবং শুধু তাই না, এই সরকার মানে বিশেষ করে ৩১ দফার মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের করার ব্যাপারে, স্বাধীন স্বাধীন বিচার কমিশন গঠন করা এবং বিচারপতি নিয়োগ আইন সহ সে, এবং প্রশাসনিক সংস্কারের কথা স্পষ্ট লেখা আছে ১১ নম্বর দফায়। এবং এই প্রশাসনিক সংস্কার এমন না যে ডক্টর ইউনূস সাহেব করছে না, সেই ডক্টর ইউনূস সাহেবের এই কার্যক্রমগুলোর সাথে আমরা
আমরা যুক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়া করা দরকার ছিল। সেখানে ক্রেডিট গুলো ইউনূস সাহেব পাবে না বিএনপি পাবে সেটা ইম্পর্টেন্ট ছিল না। সেই ক্রেডিট গুলো যেই পাক সেটি রাষ্ট্রের জন্য কতটুকু কার্যকর সেই দেয়ালটা আমরা কেউই ভাঙি না। আমরা কেউই ভাঙতে চাই না বলেই আজকে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, সরকার বলছে মিডিয়া কমিশন গঠন করেছে। মিডিয়া কমিশনের যেটা সেটা তো স্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতার জন্য করা হয়েছে। এটা তো স্পষ্ট আরো আগে ২.৫ বছর আগে বিএনপি দিয়েছে। সেটা কত নম্বর দফায় ১২ নম্বর দফায় স্পষ্ট করেছে মিডিয়া কমিশন গঠন করা হবে। করে যারা এই কার্যক্রম করছেন ধরেন আপনাদের যে স্বাধীনতা, আপনাদের কথা বলার ধরন, আপনাদের অবস্থান আজকে কেন ডক্টর ইউনূস সাহেব এই আপনার টেলিভিশন চ্যানেলের এই যে এই ফেসবুক পেজ বন্ধ করে দিবে? কেন আপনার সাকিব কর্নার এই রিপোর্টিং করে আপনার স্ট্রিম লাইভ স্ট্রিম বন্ধ করে দেওয়া হবে? কেন? তাহলে মিডিয়া কমিশনের সাথে একটা কনফ্লিক্ট হয়ে গেল না তাদের আশার সাথে সেই বিষয়গুলি বিএনপি অ্যাড্রেস করার চেষ্টা করেছে। বিএনপি ১৩ দফায় বলেছে ন্যায়পাল নিয়োগ করা হবে। তাহলে এই ন্যায়পাল নিয়োগের ব্যাপারে এই সরকারও কথা বলতে পারতো, হ্যাঁ ভাই বিএনপিও চায়, আমরাও চাই, চলো ন্যায়পাল নিয়োগ করি। ১৪ নম্বর দফায় ধরেন এই যে গুম কমিশনের ব্যাপারে উনি প্রায় ৫ মিনিট বক্তব্য দিয়েছে ডক্টর ইউনূস সাহেব। ৫ মিনিট গুম কমিশন নিয়েই কথা বলেছেন, কোথায় কাজ। তাহলে গুম কমিশন নিয়ে তো কথা বলেছেন। ১৪ নম্বর দফায় খুব স্পষ্টভাবে বিএনপি সেটি উচ্চারণ করেছেন উনি একবারও। বলতে পারতেন যে মানবাধিকার নিশ্চিত করার জন্য গুম খুনের অবসান করা হবে এবং গুম খুনের অবসান শুধু মুখে মুখে করলেই হবে। এখনো কি মানুষ খুন হয় না? এখনো মানুষ প্রতিপক্ষের শিকার হচ্ছে না? এখনো স্টেট স্পন্সর্ড অনেক ঘটনা ঘটে না? তাহলে সেই ঘটনাগুলো কেন ঘটছে? আসেন সেই সমাধানগুলো আমরা করি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু এসেছে এই দফার মাঝামাঝি ১৫ নম্বর দফায়, যেমন একটা অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা। যেখানে আমাদের এই যে অর্থনৈতিক মুক্তি, ইকোনমিক ইমানসিপেশন এর কথা বলি, এই অর্থনৈতিক মুক্তির গানে ডক্টর ইউনূস সাহেব তো একটা ভালো ভূমিকা রাখতে পারতো। উনি একটা বড় অ্যাক্টর হতে পারতো এবং এই দফাটারই উনি বড় মডেল হতে পারতো যে ঠিক আছে আমি একজন অর্থনীতিবিদ হিসেবে আমি জানি যে কিভাবে অর্থনৈতিক সংস্কার কমিশন আমি একটা জায়গায় আজকে কনসেন্ট্রেট করি। আচ্ছা, আমি বাদ দিলাম ধর্মীয় স্বাধীনতার আরো অনেক কথা রয়েছে। জ্বালানি খাতে ১৮ দফায় রয়েছে এবং ১৯ দফায় তাদের রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন। কিভাবে এই যে ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কোথায় হবে? আমরা আমরা প্রভুর সম্পর্ক, প্রভু দাসত্বের সম্পর্ক রাখবো, না একটা স্টেট টু স্টেট বন্ধুত্বের সম্পর্ক রেখে আমরা বিনিয়োগ আমাদের কার্যক্রম করবো, না আমাদের উপর চাপিয়ে দিবে? এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনোভাবেই সম্ভব না। যেখানে ২০ দফায় একটা প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজানো, যেখানে বিতর্কে ঊর্ধ্বে থাকা, উনি কি বিতর্কে ঊর্ধ্বে রাখতে পেরেছেন? যদি ৩১ দফাটাই পড়েছেন কিনা আমার কাছে মনে হয় যেন ডক্টর ইউনূস সাহেবের পড়া উচিত ছিল প্রত্যেকটি, এবং সেগুলোকে মাথায় রাখা দরকার যে আমি প্রতিরক্ষা খাতে কাকে রেখেছি যেটা বিতর্কের ঊর্ধ্বে থাকে না, কাকে দায়িত্ব দিয়েছি সেটা বিতর্কের জন্ম দিয়েছে, কাকে দায়িত্ব দিয়েছি উনি প্রতিরক্ষা খাতে বোঝার কোনো কারণ নাই, যে উনি প্রতিরক্ষার সাথে যুক্ত ব্যক্তিই ছিল না। তাহলে সেটা আমরা বিতর্কে রাখতে পারছি কিনা। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যেহেতু আমি স্থানীয় সরকার নিয়ে অনেক কাজ করেছি, স্থানীয় সরকার নিয়ে অনেকে স্পষ্ট কথা বলেছে, স্থানীয় সরকারের যে স্বাধীনতা বা ক্ষমতায়ন, তাদের একটা নিজস্ব বলয় তৈরি করা। আপনি এখানে এসে দেখেন যখন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট পাবেন নিউ ইয়র্ক এনওয়াইপিডি কোথায়, নিউ ইয়র্ক মেয়রের অধীনে, তাই না? তার মানে এই যে ধরেন একটা গভর্নেন্স তৈরি করে ফেলা, এটা হয়তো সময় লাগবে, অনেক ফান্ডিং এর ব্যাপার আছে, কিন্তু সেটার যদি কালচার আমরা বড় বড় সিটি কর্পোরেশন গুলোকে যদি মডেল করতে পারি, আমরা ধরেন ঢাকা সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যদি মডেল করতে পারি যে হ্যাঁ চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার অধীনে যে এই কার্যক্রমগুলো, তাহলে রাষ্ট্রের কেন্দ্রের অনেক ক্ষমতা, কেন্দ্রের অনেক পাওয়ার খর্ব হবে না, বরঞ্চ ওরা অনেক কিছু কমিয়ে আনতে পারবে, তাদের রেসপন্সিবিলিটি জায়গাটা চাপিয়ে দিতে পারবে। এবং স্থানীয় সরকার চাইলেই আপনি কাকে রাখবেন, কাকে ধরবেন, এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন যদি যতদিন পর্যন্ত আমরা নিশ্চিত করতে না পারবো, রাষ্ট্রীয় উন্নয়ন অনেক কঠিন হবে, ডিসেন্ট্রালাইজ করে ফেলতে হবে পাওয়ার, এবং সেটি কিন্তু স্পষ্টভাবে ২১ দফায় বলা আছে। এবং আমার আরেকটি দফা নিয়ে আমি কাজ করেছি, সেটি কি ২৩ নম্বর দফা। ২৩ নম্বর দফা কিভাবে কাজ করেছি, ধরেন হ্যাঁ বিএনপির যারা নীতি নির্ধারণ, যারা কথা বলে সবসময়, তারা শুধুমাত্র কথার জন্য কথা বলে ছেড়ে দিলে হবে না, সেটার অ্যাকশনটা কি করছেন সেটা একটা মডেল স্থাপন করতে হবে। হ্যাঁ দেখেন এটার অ্যাকশনটা এটা হচ্ছে, ছোট্ট হোক। জাতীয় যুবনীতি প্রণয়ন হয়েছে ২০০৪ সালে। এটা অনেক রাজনীতিবিদ জানে না। জাতীয় যুবনীতি বেগম খালেদা জিয়া জাতীয় যুবনীতি প্রণয়ন করেছেন। সেই জাতীয় যুবনীতির কমিটিতে আমি ছিলাম, এবং জাতীয় যুবনীতি যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে এবং প্রান্তিক যুবগোষ্ঠীদেরকে কিভাবে এই যে মেইন স্ট্রিমের যারা যুবক, যাদের ধরেন প্রশিক্ষণ আজকে বাংলাদেশের
মৎস্য চাষ, কৃষি খামার, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, সেলাই কার্যক্রম, খাদ্য উন্নয়ন, খাদ্য কার্যক্রম, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, ব্যবসা, এই যে যুবকদেরকে ব্যাপক একটি অর্থনৈতিক উন্নয়নের এই বড় চেনের মধ্যে নিয়ে আসা যুব কার্যক্রম, সেই যুব কার্যক্রমগুলো আমরা কিভাবে উন্নয়ন নীতিমালার পাশাপাশি আমরা, হ্যাঁ, আমরা তো শুধুমাত্র যুবকদেরকে ৩ টা জায়গায় ডিরেকশন দিই। তোমাদের বয়স সীমা আমরা বাড়িয়ে দিব বা চাকরির সুযোগ করে দিব, সরকারি চাকরির কথা বলি। ভাই এত তো আমাদের তো লিমিটেড সরকারি চাকরির স্কোপ। কিন্তু আমাদের ভাবতে হবে ব্যাপক মানুষের, যে ব্যাপক যুবকদের। সেখানে এমন যুবকও রয়েছে যে হয়তো হয়তো সে তার নিজের স্বাক্ষর জ্ঞানী রয়েছে। তার কথা ভাবতে হবে। সে তো আর চাকরির কথা চিন্তা করে না। সে তো সরকারি চাকরি পাবে সে ভাবেও না। কিন্তু তার তো স্বপ্ন দেখার জায়গা রয়েছে। সেখানে আমরা কিভাবে এই ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করতে পারি, সেই যুব খাতটা 23 নম্বর যুব খাতটার মডেল করার জন্য বিএনপির সবচেয়ে বড় সুযোগ রয়েছে। বিএনপির সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন রয়েছে, শাখা রয়েছে জাতীয়তাবাদী যুবদল। এই যুবদলকে যদি বলে তোমাদের কোনো কাজ সারা বাংলাদেশ ব্যাপী সবকিছু নিয়ে কাজ করার কোনো দরকার নাই, তোমরা শুধু আমার দফা 23 নম্বর দফা নিয়ে কাজ করো, যেখানে আমি জাতীয় যুব উন্নয়ন নীতিমালার পাশাপাশি এই যুবকদের উন্নয়ন খাতে কি কি করতে পারি সেটা নিয়ে কাজ করো এবং সেটার স্পষ্ট ব্যাখ্যা দাও এবং বাংলাদেশের 60টা জেলায় 60টা মডেল তৈরি করে দাও আমাকে। এই মডেল তৈরি করলাম এই গ্রামে। এখন যুবকদেরকে আমরা কি শিখাই? যুবকদেরকে শিখাই রাজনীতিবিদ হওয়া। রাজনীতিবিদ হলে কি হবে? টেন্ডারবাজি করবা, বাজার দখল করবা, চাঁদাবাজি করবা, গার্মেন্টস এর জুট নামাবা, অমুক মৎস্য খামার নিয়ে নিবা। আমরা তো সেটাই শিখতে চাই। আমরা ভাবি এটাই অবধি যুবকদের কাজ। ভাবি আমরা যেহেতু আমার পাওয়ার রয়েছে, আমার হাতে বাহিনী রয়েছে, আমি 100 মোটরসাইকেল নিয়ে ঢুকতে পারবো, এলাকায় যিনি এমপি হবে সে আমার বাইরে যেতে পারবে না, অতএব সব টেন্ডার আমাদের। তাহলে যুবকদের এই যে কার্যক্রমের জায়গাটা আমি নির্ধারণ করে ফেলছি অনেক অন্য জায়গায়। আমি যদি যুবকদের কার্যক্রম প্রান্তিক যুবগোষ্ঠীর কথা চিন্তা করে করি, আজকে আমাদের আরেকজন আমাদের স্কুল রিলেশনশিপের ডিরেক্টর ওইদিন বলছিল, দেখেন যুব খাতে এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকিং চ্যানেলে অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ শুধু ব্যাংকিং চ্যানেল না, এত বিনিয়োগ রয়েছে, কিন্তু আমাদের মূলধারার যুবকরা আসতেই পারে না বিভিন্ন কারণে অকারণে। ফলে একটা পলিটিক্যাল ডিসিশন দরকার, যে পলিটিক্যাল ডিসিশন আমাদেরকে দিবে এই 31 দফা বাস্তবায়নের জন্য একটি বড় জায়গা এবং বড় পাটাতন দিবে যেখানে আমরা কাজগুলো করতে পারবো। আমি তাহলে 23 দফা পর্যন্ত চলে আসছি আপনার কাছে। এখন যদি চলে যাই নারীর ক্ষমতায়নের দিকে, শুধু মুখে মুখে বলবো আমি নারীর ক্ষমতায়ন, বললাম আমি হ্যাঁ ঠিক আছে আমি 100 আসন বাড়িয়ে দিলাম, ক্ষমতায়ন হয়ে যাবে? বাংলাদেশে তো 2 জন নারী প্রধান ছিল, প্রধানমন্ত্রীও ছিল, বিরোধী দলের নেত্রীও ছিল, তারপরে কি ক্ষমতায়ন হয়েছে? নারীরা সবচেয়ে বেশি বঞ্চিত হয় নাই এদেশে? নারীরা নির্যাতিত হয় নাই? নারীরা ধর্ষিত হয় নাই? নারীদের কারণে আপনাকে কথা বলতে হয় নাই বসুন্ধরার শাহ আলমের ছেলের বিরুদ্ধে? কথা বলতে হয়নি, প্রতিবাদ করতে হয় নাই? সবই তো নারীর ক্ষমতায়নেরই একটি পার্ট। এই ক্ষমতায়নের একটি বড় ধরনের একটা স্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে, যেটি রিয়েলিস্টিক, যেটি শুধুমাত্র লিপ সার্ভিস না। এবং কোথায় কোথায় ক্ষমতায়নের জায়গাটা কোথায়, নারীর ক্ষমতায়নটা কোথায় কোথায় ভেঙে যায়, তাহলে আমরা সেটা করতে পারি কিনা। আমরা আমরা সবসময় বলি, কোন রণে জীবন দিল কত পুরুষ, লেখা আছে তা ইতিহাসে, কোন নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। এটা কিন্তু বলার জন্য খুবই ভালো, মনে হয় যেন আমরা নারী এবং পুরুষের সমতার কথা অনেক স্পষ্ট বলছি, কিন্তু এট দ্য সেম টাইম আমরা নারী এবং পুরুষের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা তৈরি করছি না মানুষকে। আমাদের পুরুষদের দায়িত্ব হচ্ছে, ধরেন আমার আমার ঘরে 3টা নারী, আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা, বা আরো একটা আমার বোন, 4 জন যদি নারী হয়, সে নারীর ক্ষমতায়নটা কিভাবে হবে? আমাকে স্যাক্রিফাইস করে আমার মায়ের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে মায়ের মর্যাদা কোথায় আসে? যাতে উনি, আমি হয়তো সব জায়গায় গেলে সম্মান পেলাম, কিন্তু আমার মা পেল না। আমার মা বুড়া মা হিসেবে কোথাও বসে থাকলো, তাকে মর্যাদা পেল না। কিন্তু আমি নারীর ক্ষমতায়নের কথা বাইরে খুব বলে যাচ্ছি। তার ক্ষমতায়নটা কি হবে? তাকে মর্যাদার জায়গায় নিয়ে আসতে হবে। তাকে আপনাকে টিউনিং করতে হবে যে হ্যাঁ, আমার মা যাতে মর্যাদার জায়গায় আসতে পারে, আমার স্ত্রী যাতে মর্যাদার জায়গায় আসতে পারে, আমার বোনটা যাতে কোথাও গেলে নিপীড়িত না হয়, নির্যাতিত না হয়, এবং আমার কন্যাটা যাতে বুক টান টান করে বলতে পারে যে আমি একজন নারী এবং আমি আগামী দিনের নেতৃত্ব দিতে চাই। তার মানে এটা ক্ষমতায়নের জায়গাটা ঘর থেকে আসবে, সেটা স্ট্রাকচার করে দিতে হবে। এবং সেটা করার জন্য বিএনপি শুধুমাত্র নারীর ক্ষমতায়নের কথা বলে ছেড়ে দিলাম 24 নম্বর দফায়, তাহলে হবে না। আমরা এই যে 25 দফা আমি আগেই বলেছি, শিক্ষিত জনগোষ্ঠী এবং একটা চাহিদা ভিত্তিক শিক্ষা কার্যক্রম, আমরা কি করেছি? একটা মডেল আপনাকে অবশ্যই দিয়েছি ইতিমধ্যে। এবং আমরা কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, যুবকদের কথা বলার সময় আমার বলা উচিত ছিল যে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আমরা কিন্তু এই যুবকদেরকে প্রশিক্ষণ, যেগুলো প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে সবগুলোতে আমরা আমাদের মোরাল লিডারশিপ প্রোগ্রাম ঢুকাচ্ছি।
মোরাল লিডারশিপ প্রোগ্রাম। প্রত্যেকটা যুব উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমাদের প্রত্যেক জায়গায় নৈতিক শিক্ষা, নৈতিক নেতৃত্ব তৈরি হবে। এই নেতৃত্বটা খুব দরকার। এটা আমরা কাজ শুরু করছি। আমরা আপনাকে হয়তো নেক্সট পর্বে বা পরের পর্বে সেটার একটা রিপোর্ট আপনাকে দিতে পারবো। তার মানে এইভাবে আমি আর সবগুলো ব্যাখ্যা করতে চাচ্ছি না। মানে আমার মূল কথাটি আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদেরকে যে ৩১ দফা ভালো, ভালো কথা সবখানেই লেখা থাকে। ভালো, ভালো কথা মানুষ সবাই শুনে, শুনে মানুষ কলিজার মধ্যে নেয় না, অন্তরের মধ্যে নেয় না। এখন বিএনপির যেটা কাজ হবে সেটা শুধু বলার জন্য না, কলিজার মধ্যে ঢুকানোর জন্য কাজ করতে হবে। সেটা ঢুকবে কিভাবে? মানুষ যাতে বিশ্বাসই করে না এটা বিএনপি আসলেই হবে। মানুষ অনেক সময় বিশ্বাস করে না? দেখেন ডক্টর ইউনূসকে অনেকে গালাগালি করছে না? আমার কিন্তু খারাপ লাগছে। কারণ আমি কিন্তু এটাকে আমি অভ্যস্ত না যে না ডক্টর ইউনূসকে কেন গালাগালি করব? আমি চাই ওনাকে গালাগালি না করুক। কিন্তু মানুষ একটা জিনিস ডক্টর ইউনূস নিয়ে বিশ্বাস করে এখনো। কি বিশ্বাস করে? ডক্টর ইউনূসের আন্তর্জাতিক যোগাযোগ অনেক ভালো। ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলকে বাংলাদেশে ব্র্যান্ডিং করতে পারে। এটা কিন্তু মানুষ দেখবেন তার শত্রু বিশ্বাস করে হ্যাঁ, ডক্টর ইউনূস মনে হয় এমনই। এবং এটা যাতে উনি করতে পারে। ঠিক তদ্রুপ বিএনপি যারা বিএনপির শত্রু তারাও যাতে মনে করে ও না বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন যুবক, হুম? আমরা ৩/৪ বলি আমরা এতগুলো যুবগোষ্ঠী এদের কিন্তু পরিবর্তনের জন্য বিএনপির অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক কাজ রয়েছে মাঠে। ওই একটা পয়েন্টই বিএনপিকে অনেক জায়গায় নিয়ে যাবে।